একবার দুটো ছেলে একটা মহিলাকে ইভটিজিং করেন, কিন্তু ছেলে দুটো জানতো না তারা কার স্ত্রীকে ইভটিজিং করে বসেছে। আর এরপর এই সামান্য ঘটনা নিয়ে পুরো শহরে যে একটা প্রতিশোধের খেলা শুরু হতে যাচ্ছিল তাকেই বা জানত, কারণ এবার যুদ্ধ হবে শহরের সবথেকে ভয়ানক গ্যাংস্টার ভার্সেস ভয়ানক সাইকোর সাথে। গল্পের শুরুতেই আমরা ত্রিশূর শহরে ডন এবং সিজু নামে দুটো ছেলেকে দেখি। তারা দুজন পল ভাইয়ের গ্যারেজে কাজ করে, তবে আজ তারা গ্যারেজ থেকে ছুটি নিয়ে কোথাও যাচ্ছিল। তখন সেখানে একটি ছেলে গাড়ির টায়ার পাঞ্চার ঠিক করানোর জন্য আসে। পল ভাই তাদের বলেন, টায়ারটি ঠিক করার পর চলে যাস, কিন্তু ডন এবং সিজু দুজনেই বলেন, আমরা ছুটিতে আছি তাই কাজ করব না, আর আমরা নতুন কাজ পেয়েছি তাই তোমার এখানে আর নাও আসতে পারি। এরপর তারা বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডনের প্রেমিকা কবিতা ডনের জন্য অপেক্ষা করছিল। সে বারবার ডনকে কল করছিল, কিন্তু ডন তার ফোন ধরছিল না। তো তখন আবার আমরা সুরেশ নামে একজনকে দেখি। সুরেশ এবং তার ভাই যোশীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সুরেশ কোনোভাবেই তার জমি যোশীকে দিতে রাজি হচ্ছিল না, তাই সে এই বিষয় নিয়ে কথা বলতে শহরে বড় একজন গ্যাংস্টার গিরির কাছে আসে। কিন্তু গিরির বন্ধু কুরু জানায় গিরি এখনো অফিসে আসেনি, তাই সুরেশ তখন সেখান থেকে চলে যায়। ঠিক তখনই মার্কেটে এটিএমের পাশে ডন এবং সিজু সুরেশের পথ আটকে দেয়। ডন তাকে বলেন, যোশী ভাইকে জমি দিয়ে দিচ্ছ না কেন? ফালতুতে কেন ঝামেলা করছো? সুরেশ বলেন, আমাকে ব্ল্যাকমেল করার জন্য যোশী এখন তোদের মতো বাচ্চা ছেলেকে পাঠিয়েছে নাকি? কিন্তু তখনই ডন সুরেশের গলায় স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়ে এটিএম বুথের ভেতরে ঢুকে যায়। আর সিজু বাইরে দাঁড়িয়ে ছাতা খুলে রাখে, যাতে ভিতরে কি হচ্ছে কেউ দেখতে না পায়, এবং ভিতরে ডন সুরেশকে মেরে ফেলে। এরপর সিজু তাকে পানি দিলে ডন নিজের হাত ধুয়ে বাইরে আসে। এটিএম কয়েক মাস ধরে নষ্ট ছিল এবং তারা এটিএমের দরজা বন্ধ করে দেয়। এরপর তারা দুজন একটি কাপড়ের দোকানে যায়। তারা কেন সেখানে গিয়েছে তা আমরা একটু পরেই দেখতে পাব। এরপর আমরা সিনেমার প্রধান চরিত্র গিরিকে দেখি। সে তার স্ত্রী গৌরীর সঙ্গে মন্দির থেকে ফিরছিল। তখনই তার কাছে জয়রাজের কল আসে। আসলে মার্কেটে একটি দোকানের উদ্বোধন হচ্ছিল, তার অনুষ্ঠানের জন্য আর্টিস্টের ব্যবস্থা জয়রাজই করেছিল, কিন্তু এখন দোকানের মালিক টাকা দিচ্ছিল না। জয়রাজ গিরির কথা বলার পরেও দোকানের মালিক টাকা দেয় না। তখন জয়রাজের ডাকে গিরি সেই দোকানে যায়। সে নিজের কাছ থেকে টাকা বের করে জয়রাজকে দেয় এবং তারপর দোকানের মালিককে ধরে একটা থাপ্পড় মারে। তারপর বলেন, আমার সম্পর্কে ভালো করে জেনে নিস, আর আজকের সন্ধ্যার ভিতরেই ওর টাকা পাঠিয়ে দিবি। কিন্তু গিরি দোকানের বাইরে আসার সাথে সাথেই ভয়ে দোকানের মালিক গিরির টাকা তখনই পাঠিয়ে দেয়, কারণ এখন সে তার লোকদের কাছ থেকে গিরি সম্পর্কে সবকিছু জেনেছে। আসলে গিরি তার কাজিন সাজিদ এবং তাদের দুই বন্ধু ডেভিড এবং কুরু, এই চারজন একসাথে কলেজে পড়াশোনা করত এবং গুন্ডামি করত। তবে এখন তারা চার বন্ধু এই শহরের বড় গ্যাংস্টার। তো কুরু আবার গিরির বোন কার্তিকে বিয়ে করে এবং এখন তারা সবাই একসাথে একটি পরিবারের মতো থাকে। বর্তমানে গিরি, সাজিদ আর কুরু প্রপার্টির বিজনেস করে। তারা এখন সরাসরি অপরাধমূলক কাজ করে না। তারা ছোটখাটো বিষয়ে গুন্ডামি করে না বা নিজেদের থেকে কাউকে বিরক্ত করে না, কিন্তু কেউ যদি করে তাহলে তারা তাকে ছাড়েও না। তবে তাদের ভিতর শুধু তাদের বন্ধু ডেভিডই বর্তমানে অপরাধমূলক কাজে সক্রিয় আছে এবং তার গ্যাংয়ে প্রায় 400-রও বেশি শুটার কাজ করে। তবে এখন পুরো ত্রিশূর শহরে কাউকে ভয় দেখানোর জন্য গিরিদের নামই যথেষ্ট। যাই হোক, আজ গিরির বোন কার্তিকার জন্মদিন, তাই গৌরীকে সঙ্গে নিয়ে গিরি কার্তিকার সাথে দেখা করতে তার বাড়ি যায়। সবাই সন্ধ্যার বার্থডে পার্টির প্রস্তুতি নিচ্ছিল। এখানেই আমরা কল্যাণীকেও দেখি, যে গিরির কাজিন এবং সম্প্রতি সে আইপিএস অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা সবাই কথাবার্তা বলছিল। অন্যদিকে আমরা ডন এবং সিজুকে দেখি। তারা সেই দোকান থেকে নতুন জামা কাপড় কিনে সেগুলো পরে নেয় এবং একটি জায়গায় গিয়ে পুরনো সকল জামা কাপড় ও ছাতাটা পুড়িয়ে ফেলে। এরপর কিছুক্ষণ পরে তারা আবারও এটিএমের কাছে ফিরে আসে। দরজা দিয়ে গড়িয়ে রক্ত পড়া দেখে তারা চিৎকার করতে শুরু করে। তখন সেখানে ভিড় জমে যায়। একজন লোক এটিএমের দরজা খুলে দেখে ভেতরে সুরেশের লাশ পড়ে আছে। একই সময়ে ডনের প্রেমিকা সেখানে পৌঁছে যায়। ডন তাকে বলেন, বাবু, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছিলাম, কিন্তু তখনই দরজা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখি ভেতরে কারো খুন হয়ে গেছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পুলিশ ফোর্সও সেখানে পৌঁছে যায়। ডন এবং সিজু পুলিশকে বলেন যে লাশটা প্রথমে তারাই দেখেছে। তারা দুজন পুলিশ স্টেশনে গিয়ে তাদের বিবৃতি দেয়। কবিতাও তাদের সঙ্গে ছিল। ডন বলেন, মার্কেটে আমি আমার প্রেমিকার সাথে দেখা করতে এসেছিলাম এবং প্রথমে আমি লাশ দেখেছি। কমিশনার তাকে বলেন, যতক্ষণ না আমরা বলছি পুলিশের কাছে রিপোর্ট না করে তোমরা দুজন শহরের বাইরে যাবে না। তো এরপর ডন ও সিজু থানা থেকে বেরিয়ে এসে তাকে কল করেন, যে তাদের কাজটা করতে দিয়েছিল। ডন বলেন তাদের টাকা কোথায়। লোকটা তাকে একটা সুপারমার্কেটের সামনে আসতে বলেন। এদিকে মার্কেটে খুনের খবর শুনে সাজিদ এবং গিরিও হতবাক হয়ে যায়। তারা দুজনই আগে থেকে সুরেশকে চিনত। সাজি ডেভিডকে কল করেন।
ডেভিড তখন কোনো একটি কাজে যাচ্ছিল। সাজিদ তাকে জিজ্ঞেস করেন, মার্কেটে সুরেশের খুন কি তুই করেছিস? ডেভিড তাকে বলেন, আমি আমার লোকদের কাছ থেকে জানতে পেরেছি এই কাজে আমাদের কেউ জড়িত না। তাহলে আমাদের শহরে এসে কাজটা করল কে? গিরি বলেন, ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখ। ডেভিড বলেন, ওকে বন্ধু, আমি দেখছি, আর সন্ধ্যায় পার্টিতে দেখা হবে। এদিকে গৌরী সন্ধ্যায় পার্টির কেনাকাটা করতে সুপারমার্কেটে যাবে, তাই সে গিরিকে কল করে সুপারমার্কেটে আসতে বলেন। মার্কেটের বাইরে ডন এবং সিজু দাঁড়িয়েছিল। তখন তারা সেখানে গৌরীকে দেখতে পায়। গৌরীকে দেখেই ডন পুরো পাগলের মতো হয়ে যায়। তখন তারা দুজন গৌরীর পেছনে পেছনে মার্কেটের ভেতরে যায়। এরপর ডন গৌরীর কাছে গিয়ে তাকে খারাপভাবে স্পর্শ করে। গৌরী তাকে একটা চড় মারেন এবং রাগ করে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। তবে তখনই গিরি সেখানে চলে আসেন এবং গৌরীকে দেখেই বুঝে যায় কিছু একটা হয়েছে। গৌরী তাকে সবকিছু বললে গিরি রেগে গিয়ে তাদের দুজনকে বেধড়ক মারেন এবং গৌরীকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে আসে। সন্ধ্যায় সবাই কার্তিকার জন্মদিনের পার্টিতে গিরির বাসায় আসেন এবং তারা সবাই একসাথে পার্টি উপভোগ করেন। আর এদিকে মার্কেটে গিরির হাতে মার খাওয়ার পর ডন এবং সিজু একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়। তখন তাদের সাথে দেখা করতে দুজন ছেলে আসে। তারা সুরেশের ভাই যোশীর ছেলে এবং সম্পত্তির কারণে তারাই সুরেশকে মারার জন্য ডন এবং সিজুকে টাকা দিয়েছিল। তারা ডন এবং সিজুকে তাদের কাজের জন্য 10 লাখ টাকা দেয়। সিজু বলেন এটা তাদের প্রথম কাজ ছিল, পরবর্তীতে আরও কোনো কাজ থাকলে যেন তাদের বলা হয়। এরপর তারা চলে গেলে ডন সিজুকে বলেন, গতকাল যা হলো আমি সেটা কিছুতেই ভুলতে পারছি না, আমাকে এর প্রতিশোধ নিতেই হবে। তখন তারা দুজনে হাসপাতাল থেকে বেরিয়ে গিরির বাসার দিকে যায়। তারা জানতে পার গৌরী বাড়িতে একা আছে, তাই তারা দুজনেই বাড়ির ভেতরে ঢুকে পড়েন এবং কাজের লোকে একটি ঘরে বন্ধ করে তারা দুজন গৌরীর কাছে যায়। তাদের দেখে গৌরী ভীষণ ভয় পেয়ে যায়। তারা গৌরীকে ধরে বেঁধে ফেলে। সিজু ভিডিও করতে শুরু করে। এদিকে ডন গৌরীকে চুমু খায় এবং এরপর তার কাপড় ছিঁড়ে তাকে উলঙ্গ করে ফেলে। কাজ শেষ করে সেখান থেকে তারা চলে যায়। কিছুক্ষণ পর গিরির বাড়িতে সবাই উপস্থিত হয়। গৌরীর সঙ্গে যা ঘটেছে তাতে গৌরী গভীর মানসিক আঘাত পায়। তার অবস্থা দেখে গিরির চোখেও পানি চলে আসে। গিরির মা তাকে বলেন, যা হয়েছে ভুলে যা, কোনো ব্যাপার না, কিন্তু মনে রাখিস যখনই ওরা দুজন তোর হাতে পড়বে ওদের টুকরো টুকরো করে ফেলবি। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ডন এবং সিজুর ভিডিও রেকর্ড হয়ে গিয়েছিল। ডেভিড তার গ্যাংয়ের প্রতিটি সদস্যকে তাদের ছবি পাঠায় এবং যে কোনো মূল্যে তাদের খুঁজে বের করার নির্দেশ দেয়। ওদিকে ডন এবং সিজু এসব নিয়ে একদমই ভয় পাচ্ছিল না। তারা পুরো শহর জুড়ে নির্ভয়ে ঘুরছিল, কারণ তারা দুজনেই ছিল ঠান্ডা মাথার সাইকো। অন্যদিকে শহরের পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের সঙ্গে একটি মিটিং করছিল। কল্যাণীও সেই মিটিংয়ে উপস্থিত ছিল। কমিশনার তাকে বলেন, আমি জানি গিরি এটা নিয়ে কোনো মামলা করবে না, ওরা নিজেরাই ওই ছেলেদের খুঁজে বের করবে, কিন্তু তুমি তো আইনের লোক, গিরিকে বোঝাও এবং তাকে মামলা করার জন্য বলো, আমরাই ওদের খুঁজে বের করে শাস্তি দেব। ওদিকে এক পুলিশ অফিসার ডেভিডকে জানায় যে এটিএমে সুরেশের হত্যাকাণ্ডটিও সেই দুই ছেলেই ঘটিয়েছে। তাই ডেভিডের বাহিনী ছাড়াও পুলিশও তাদের খুঁজতে শুরু করে। এরপর ডেভিডের একজন সদস্য জানায় যে তারা পল ভাইয়ের গ্যারেজে কাজ করত। তখন ডেভিড পলকেও ডেকে আনে। পল বলেন, আমি জানি না যে তারা কোথায় গেছে এবং এখন কি করছে, কিন্তু আমি তোমায় ওদের পরিবার সম্পর্কে জানাতে পারি। ডেভিড পলের কাছ থেকে ডনের পরিবারের তথ্য পেয়ে যায়। এরপর ডেভিড তার লোকজন নিয়ে ডনের বাড়িতে যায় এবং তার বাবাকে তুলে নিয়ে আসে। অন্যদিকে ডন এবং সিজু এক জায়গায় একটি ভাঙা পুরনো বাড়িতে ছিল। ডন সেখানে কবিতার সঙ্গে রোমান্স করছিল, কিন্তু তার ফোনে বারবার ডেভিডের লোকদের কল আসছিল। তারা বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হচ্ছে। তখন ডন কবিতাকে অসম্পূর্ণ অবস্থায় ফেলে রেখে সিজুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডেভিডের লোকজনও সেই জায়গায় পৌঁছে যায় এবং তারা কবিতাকে ধরে নিয়ে যায়। ডেভিড একে একে ডনের সঙ্গে যুক্ত সব লোককে ধরে ফেলে। এদিকে ডন একটি নতুন ফোন এবং সিম কার্ড কিনে তার বাবাকে ফোন করে, যিনি তখন ডেভিডের কাছে বন্দী ছিলেন। ডেভিড তাকে মারধর করে এবং ফোনে ডনকে তার বাবার চিৎকার শোনায়। ডেভিড তাকে হুমকি দিয়ে বলেন, হয় তুই আমাদের কাছে আত্মসমর্পণ করবি, না হয় তোর বাবা শেষ, বল কোনটা করবি। ডন তার প্রশ্নের উত্তর না দিয়ে ফোন কেটে দেয় আর বলেন, তুই তো শেষ ডেভিড। তো এরপর রাতে যখন ডেভিড তার বাড়িতে ঘুমাচ্ছিল তখন ডন এবং সিজু তার বাড়িতে ঢুকে যায়। তারা তার লোকজনকে মেরে ফেলে। ডেভিডের ঘরে গিয়ে তাকে বিছানায় বেঁধে ফেলে। তারপর ডেভিডকে জাগিয়ে ডন বলেন, তোর সমস্যা আমার সঙ্গে, আমার বাবাকে কেন মারতে গেলি। এরপর ডন ডেভিডের বন্দুক দিয়েই ডেভিডকে শুট করে। এরপর তার বন্দুক নিয়ে সেখান থেকে চলে যায় তারা। ডেভিডের মৃত্যুর খবর সারা শহরে হইচই ফেলে দেয়। গিরি, সাজিদ এবং পুলিশ সবাই ডেভিডের বাড়িতে আসেন। ডেভিডের লাশ দেখে গিরির চোখ রাগে লাল হয়ে যায়। সে বাড়ি ফিরে যাওয়ার পথে একটি জায়গায় গাড়ি থামায়।
গাড়ি থেকে বের হতেই তার কাঁধে একটি গুলি লাগে। ডন এবং সিজু লুকিয়ে গিরির উপর হামলা করেছে। গিরিও তার বন্দুক বের করে তাদের দিকে গুলি চালায়, কিন্তু তারা বাইক নিয়ে পালাতে শুরু করে। গিরি তার গাড়ি নিয়ে তাদের তাড়া করে এবং একটি ব্রিজের উপর এসে তাদের বাইকের সামনে গাড়ি থামিয়ে দেয়। বাইকটি তার গাড়ির সাথে ধাক্কা খায় এবং তারা দুজন পানিতে পড়ে যায়। এরপর গিরি হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করায়। এদিকে তার লোকজন এবং পুলিশ পানিতে তাদের মৃতদেহ খুঁজতে শুরু করে, কিন্তু ডন এবং সিজুর মৃতদেহ খুঁজে পায় না। অনেক দিন কেটে যায়। গিরি এবং তার পরিবারের সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল, তবে গিরির লোকজন এখনও ডন এবং সিজুকে খুঁজছিল। এদিকে কুরু সিজুর প্রতিবেশীদের টাকা দিয়ে সেটিং করে, যাতে ডন বাড়ি ফিরলে প্রথমেই তাদের খবর দেয়া হয়। এরপর কুরু ডনের বাড়ি থেকে ফিরে আসছিল। তখন রাস্তায় ডন এবং সিজু তার সামনে এসে দাঁড়ায়। ডন বলেন, এটা কি পুরনো গুন্ডাদের মতো আচরণ করছো? প্রতিবেশীদের টাকা দিয়ে আমাদের সম্পর্কে খবর দিতে বলছো? এরপর দুজন মিলে কুরুকে মারধর করে এবং তার ফোন থেকে গিরিকে কল করে জানায় যে এখনও তারা বেঁচে আছে, কিন্তু তার বন্ধু কুরু বেশিক্ষণ বেঁচে থাকবে না। এটা শুনে গিরি দৌড়ে ডনের বাড়ির দিকে যায়। পথে তারা কুরুর গাড়ির ভেতরে কুরুকে আহত অবস্থায় পায়। গিরি তাকে নিয়ে হাসপাতালে আসে। তাদের পুরো পরিবার হাসপাতালে একত্রিত হয়। পুলিশও হাসপাতালের বাইরে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকে। ভিতরে কুরুর চিকিৎসা চলছিল। ডাক্তার তাকে জানায় যে সে এখন বিপদ মুক্ত। তো তখন আবার গিরির মা কুরুকে দেখতে হসপিটালে আসছিল। তিনি লিফটে ছিলেন, কিন্তু জানতেন না যে লিফটে তার পেছনে মুখোশ পরা ডন এবং সিজু দাঁড়িয়ে আছেন। তারা দুজন তাকে প্রশ্ন করে, আপনি কি গিরির মা? এবং তারপর তারা গিরির মায়ের উপর আক্রমণ করে। তাকে আহত করে তারা দুজন চুপচাপ হাসপাতাল থেকে বাইরে আসে এবং গিরিকে কল করে বলেন, এভাবেই একে একে তোর সবাইকে শেষ করব যদি তুই আমাদের পিছু করা বন্ধ না করিস। এরপর গিরি জানতে পারে হাসপাতালের বাইরে পুলিশের কাছে ডন ও সিজু আত্মসমর্পণ করেছে এবং পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। এটা শুনে গিরি দ্রুত পুলিশ স্টেশনে যায় এবং তাকে দেখেই ডন এবং সিজু বলেন, এখন তুই কিভাবে প্রতিশোধ নিবি? তখন কমিশনারও সেখানে চলে আসে। তিনি গিরিকে বলেন, দেখো, আইন নিজের হাতে নেবার দরকার নেই। আইনই ওদের শাস্তি দিবে, কিন্তু গিরি তো তাদেরকে এভাবে শাস্তি দিতে চায় না। সে নিজ হাতে ওদের শাস্তি দিতে চায়। পরের দিন পুলিশ বাহিনী পুরো শক্তি দিয়ে তাদেরকে আদালতে নিয়ে যায়, কিন্তু গিরির লোকেরা তাদের উপর হামলা করে। তখন জন আর সিজুকে শুট করা হলে তারা দুজন আহত হয়ে পড়ে। আদালতে হট্টগোল শুরু হয়ে যায়। পুলিশ তাদের নিয়ে হাসপাতালে চলে যায়। তাদের চিকিৎসা শুরু হয়, কিন্তু তখন হাসপাতালের বাইরে গিরির লোকেরা গ্যাঞ্জাম সৃষ্টি করে। পুলিশ যখন তাদের নিয়ন্ত্রণ করতে যায়, তখন গিরি তাদের হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। গিরি তাদের একটি প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরিতে নিয়ে যায়, কিন্তু গিরির হাতে আটক হলেও তাদের চোখে কোনো ভয় ছিল না। গিরি তাদের ভালোভাবে ধোলাই করে তারপর তাদের বেঁধে টানিয়ে দেয়। তারা এখনো ভয় পাচ্ছিল না। ডন হাসতে হাসতে বলেন, গিরি ভাই, আমি তো ভেবেছিলাম আপনি আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, কিন্তু আপনি তো শুধু টানিয়ে দিয়েছেন। তবে গিরির পরিকল্পনা অন্য কিছু ছিল। তখনই একটি বিস্ফোরণ হয় এবং সিজুর শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। আর এটি দেখে প্রথমবারের মতো ডনের চোখে ভয় দেখা যায়। সে গিরির সামনে মিনতি করতে থাকে, ক্ষমা চায়। কিন্তু আরেকটি বিস্ফোরণের মাধ্যমে গিরি তার শরীরও উড়িয়ে দেয়। গিরির প্রতিশোধ পূর্ণতা পায় এবং তার পুরো পরিবার শান্তির নিঃশ্বাস নেয়। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইনডের সাথেই থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।